বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে কোণঠাসা করা ছিল তাদের নিয়মিত কাজ। এই যেমন আব্দুল মজিদ সরকার, কলারোয়া থানার তুলসীডাঙ্গা এলাকার বাসিন্দা মজিদ সরকার পেশায় কৃষক ছিলেন, কিন্তু 10 বছর ধরে পঙ্গু জীবন বয়ে বেড়াচ্ছেন। আমার এর আগে কিন্তু এই মিথ্যা গাড়ি বহর মামলা ছাড়া কোনো মামলাই ছিল না, থানায় কোনো জিডি ছিল না। 2015 সালের 5 ফেব্রুয়ারি যশোরের শার্শা থেকে গ্রেপ্তারের পর আব্দুল মজিদকে নেওয়া হয় অজ্ঞাত স্থানে। ওই দিন রাতেই একটি মাইক্রোবাসে কয়েকজন সাদা পোশাকধারীর হাতে তুলে দেয় শার্শা থানা পুলিশ। পরে উপজেলার কাজিরহাট কলেজের পাশে নিয়ে পায়ে গুলি করে। যেমন আমরা কোরবানি গরু জবাই করি, দড়ি দিয়ে সমস্ত বডিটা বেঁধে নিল, চোখ বাঁধা, হাতে হ্যান্ডকাপ দেওয়ার পরে আমার পা আমাকে ঠিক আমরা যেমন গরু আমাকে ন্যাং মতো মেরে আমাকে কাত করে শোয়ায়ে তরল পদার্থ মারে। কিছুক্ষণের মধ্যে দেখলাম তখন আমার পা অবাস হয়ে গেছে, আমি তো কিছু জানি না। তা গুলির আওয়াজ হচ্ছে, আমার পায়ে গুলি করছে, পায়ে হেডোর মালায় গুলি করছে, তার নিচে গুলি করছে, গাছে ফায়ার করতেছে, উড়ু ফায়ার করতেছে, মাটিতে ফায়ার করতেছে, মানে খালি গুলির আওয়াজ। গুলি করার পরে আমাকে দেখলাম ওরা নিজেরাই হলো আমার ওই পাটা ওদের গামছা দিয়ে বেঁধে ফেলতে সাদা একটা মাই করে আমাকে আবার উঠায়। ট্রিটমেন্ট না করে আমাকে ওই যে 3 দিন কলারোয়া এই সাতক্ষীরা সদর হাসপাতালে ফেলায় রাখছিল, ওইটা আমার ক্ষতি হয়েছে। ওইটা যদি আমার সঠিক ট্রিটমেন্ট হতো, হয়তো বা আল্লাহর ইচ্ছায়, আল্লাহর রহমতে হয়তো পাটা ভালো থাকতো। আব্দুল মজিদের মামলাতেও সেই একই নাটক। বন্দুকযুদ্ধে পঙ্গু করে দেওয়ার পর সাজানো মামলায় 15 জনকে সাক্ষী বানায় পুলিশ, যাদের মধ্যে নিরপেক্ষ সাক্ষীরা ঘটনা দেখেননি বলে জানিয়েছেন। আমি তো ওই মামলায় আদেও কিছু জানিনি। আমি আসছিলাম কাজিরহাট থেকে, আমার ওই চাচা একলাসুর রহমান দিনালি চৌকিদার ছিল, উনি সই নিয়েছিল আমার, যে বলছে কাগজে একটা সই দে। আমি তো জানিনি যে কি কাগজ, আমার চাচা বলছিল বলে আমি সই দিয়েছিলাম। আমি কোর্টে বলছিলাম যে আমি কিছু জানিনি, আমার ফাও কাজে সাক্ষী বানাইছিল, জজের সামনে বলছিলাম। পিপি আমারে থ্রেট দিয়েছিল কোর্টে, যে আপনি যে জানেন আপনি মিথ্যে কথা বলছেন বলি, খুব রাশ করছিল। তা আমিও পিপির সাথে ওইভাবে কথা বলছিলাম। জজ বলছিল যে সে জানে না, তাহলে আপনি থ্রেট দেবেন কেন? সম্পূর্ণ সাজানো নাটক। তার কারণ আমি জানিনি আমার সাক্ষী বানাইলো একটা মামলায় গুলি হয়েছে আমার বাড়িতে ছাড়া 5 কিলোমিটার তফাৎ, তাই না? তা আমি তো জানিনি, তা আমার কিভাবে সাক্ষী বানাবে পুলিশ? অথচ মামলার বাদী বলেছেন ঘটনাস্থলে আব্দুল খালেককে পেয়েছেন এবং তার উপস্থিতিতে জব্দ তালিকা করা হয়। তদন্ত কর্মকর্তাও নিজের মতো করে জবানবন্দি লিখেছেন। আরেক সাক্ষী গ্রাম পুলিশ ইকলাসুরের সাথেও কথা বলে টিম সার্চলাইট। থানা হাজিরায় যাওয়ার পরে আমাদের অফিসার সাহেবরা আমাদের ডেকে বলে এখানে একটা সই কর। এই সইটা করার পরে আমরা কিছুই জানি না। পরবর্তী কয়েক মাস হয়ে যাওয়ার পরে কোর্ট থেকে একটা কাগজ আসে, তখন যে আমি এই কেসটা সাক্ষী, জজ সাহেবের সামনে গিয়ে সাক্ষী দিয়ে আসছি যে বিষয়ে আমি কিছু জানি না। এটা আমার মতে জানানো, এটা সাজানো। কেন মনে হলো আমি জানলাম না, শুনলাম না, কিন্তু পরবর্তীতে যখন জানলাম যে আমি একটা কেসের সাক্ষী, তখন এটা স্বাভাবিক। আমি ঘটনাস্থলে কেমনভাবে থাকবো? আমার বাসা ছাড়া 3-4 কিলোমিটার দূরে, আরও রাতে আমি সেখানে কেমনভাবে যাব? বাকি 3 সাক্ষীর সাথেও আমরা কথা বলেছি, যারা ওই দিন রাতের ঘটনা সম্পর্কে কিছুই জানেন না। সাক্ষী করার বিষয়টিও তাদের অজানা ছিল। না, আমাদের কাউকে জানায়নি, কিছু জানিও না, আমরা দেখিই নি সেটা। তাহলে আমরা পুলিশ কিভাবে সাক্ষী করবে, কিভাবে করবো, আমরা তো কিছু জানি না। পুলিশ জানি না, তখন তো মিথ্যা ছাড়া তার কিছু না, মিথ্যা এগুলো সম্পূর্ণ। আমি এ বিষয়ে সাক্ষী করছি, আমি এ বিষয়ে কিছু জানি না। আমি গ্রাম পুলিশে চাকরি করি, আমি থানাতে গেছি, হাজিরাতে গিয়ে বলছে তোমার ওই জায়গায় এই ঘটনা ঘটছে, তুমি এই মামলা কিন্তু সাক্ষী। তাহলে আমি তো এ বিষয়ে কিছু জানি না। যাকে মাস 3 পরে আমাদের কোর্ট থেকে এসেছে যে সাক্ষী দিতে যেতে হবে। আমরা যথাযথভাবে গেছি, জিজ্ঞাসা করছি গুলি করছে, এটা কি আপনি দেখছেন? আমি বললাম জি স্যার, আমি সেটা দেখিনি, আমরা জানি না। সাক্ষী এই যে পিস্তল যেটা দেখাচ্ছে এই দিয়ে গুলি করছে, আপনি দেখেননি? না স্যার, আমি এটা দেখিনি, আমি সাক্ষী হয়েছি তা জানি। কোর্ট থেকে বলার পরে তাই আমি এই কোর্টে আসছি। না, আমি এমনি আমার জানা মতে আমি কোনো বলিনি যে আমি সাক্ষী, এ কথা আমি বলিনি। ওরা আন্দাজে পুড়িয়ে লিখে নিয়ে গেছে। 5 আগস্ট পট পরিবর্তনের পর ভুক্তভোগীদের অনেকেই
ন্যায় বিচারের জন্য সোচ্চার হয়েছেন। এরই মধ্যে জেলার তৎকালীন পুলিশ সুপার মঞ্জুরুল কবির, নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হাসান, হোসাইন শওকত ও ইকবাল হোসেন সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলাও করেছেন। সচরাচর মামলার নথিতে বাদী ও তদন্ত কর্মকর্তার ফোন নাম্বার দেয়া থাকে, তবে সাতক্ষীরার নাশকতার এই মামলাগুলোতে ফোন নাম্বার নেই এবং সেটিও বিশেষ কারণে। পরিচয় গোপন রেখে পুলিশেরই একজন কর্মকর্তা জানিয়েছেন, নিজেদের আড়াল করতেই এমন কৌশল, যে কারণে মামলা সংশ্লিষ্ট তৎকালীন কোনো কর্মকর্তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। নিক্যাপিংয়ের মতো নির্মম এসব ঘটনায় আইনি পদক্ষেপ কি হতে পারে জানতে হাজির হয়েছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে। এই বিষয়ে যেহেতু বিভিন্ন অভিযোগ আমাদের তদন্ত সংস্থার কাছে এসেছে, অনেকগুলো প্রসিকিউশন অফিসে এসেছে যেগুলো আমরা তদন্ত সংস্থাকে রেফার করেছি, এগুলোর ব্যাপারে তদন্ত চলমান আছে। এই বিষয়ে আমাদের তদন্ত সংস্থার যে কোনো রিপোর্ট আসা মাত্রই কিন্তু চিফ প্রসিকিউটরের অফিস এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। একটি জনপদে পরিকল্পিতভাবে প্রতিপক্ষ দমনে এমন ঘটনা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে। তবে যে বা যারা এই নির্মম ঘটনা ঘটিয়েছেন তাদের কেউই এখনো আইনের আওতায় আসেনি। ফলে ভুক্তভোগী এবং সাতক্ষীরাবাসীর মধ্যে চাপা ক্ষোভও রয়েছে।